ঝরছে গাছের পাতা, আজ এসেছে ইচ্ছে খুশির দিন। চোখ ধরেছে মেঘের ছাতা, আলতো মিঠে ব্যথারা চিনচিন। মন মাঝে রে, মন রাজি রে, বল না আমাকে তুই আজ কেন এই আকাশ। নমস্কার বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি মেঘালয়ের পার্ট 3 নিয়ে। হ্যাঁ জানি ভিডিওটা দিতে একটু লেট হলো, অ্যাজ আই এম এ লেটখোর। আর এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমরা লাস্ট নাইট চেরাপুঞ্জিতে স্টে করেছিলাম। তো তারপরের দিন মানে ডে 3তে আমরা সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আর চেরাপুঞ্জি থেকে এবারে শিলং যেতে যেতে আমরা অনেকগুলো সাইট সিন দেখেছিলাম। 7 সিস্টার ওয়াটারফলস, তারপর হচ্ছে নোয়াখালীফাই ওয়াটারফলস, মসমাই কেভ, আরওয়া কেভ, আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গিয়েছিলাম। তো কী কী দেখেছিলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সত্যি বলতে কি শিলংয়ের থেকে কিন্তু চেরাপুঞ্জিটা আমাদের বেশি ভালো লেগেছে। তো চেরাপুঞ্জির এই প্রাকৃতিক দৃশ্য, এত মেঘে ঢাকা, চারিদিক মেঘে ঢাকা, ঘন ঘন বৃষ্টি এসে যাচ্ছে মাঝে মাঝে, এই পরিবেশটা ছেড়ে না আমাদের শিলংয়ের দিকে যেতে ইচ্ছা করছিল না। আর এই উদ্দেশ্যে আমি আপনাদের একটা সাজেশন দিতে পারি। আমাদের তো চেরাপুঞ্জিতে 1 নাইট স্টে ছিল, তো আপনারা চাইলে কিন্তু চেরাপুঞ্জিতে 2 নাইট স্টে করতেই পারেন। তো চেরাপুঞ্জিটা কিন্তু আমার মতে মনে হলো যে শিলংয়ের থেকে অনেকটাই ভালো। যারা নিরিবিলি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে চাইছেন তাদের জন্য চেরাপুঞ্জিটা হচ্ছে বেস্ট। আর চেরাপুঞ্জি থেকে কিন্তু এই সাইট সিনগুলো খুবই কাছের, কিন্তু আমাদের আসলে মানে প্ল্যানটা যেটা হয়েছিল না সেটা তো একটু ঘিরে গিয়েছিল। যাই হোক, চেরাপুঞ্জি থেকে শিলং যাবার পথে আমরা প্রথমেই পেয়েছিলাম হচ্ছে মসমাই কেভ। মসমাই কেভে গাড়ি পার্কিং থেকে কয়েক মিনিট হেঁটে যেতে হবে। আর হেঁটে যাওয়ার পর টিকিট কেটে এরকমভাবে সিঁড়ি বেয়ে কিছুক্ষণ উঠতে হবে, 5 মিনিট, বেশি নয়, 5 থেকে 10 মিনিট উঠে কেভে আসার এক্সপিরিয়েন্স আমাদের এই প্রথম, তাই বুঝতে পারিনি যে এরকম ভিতরটা এরকম এবড়ো খেবড়ো জায়গাটা হবে, রাস্তাটা। আমাদের টিকিট কাউন্টারের কাছে বলছিল যে জুতোগুলো ওখানে খুলে জমা দিয়ে আসার কথা, কিন্তু আমরা ভাবলাম যে খালি পায়ে এখানে যাবো, কিছু হবে না জুতো। কিন্তু এখানে এসে দেখছি যে না, জুতো খুলে আসলেই ভালো হতো। আর আমরা বেশি দূর অবধি মানে একদম কেভের শেষ প্রান্ত অবধি যেতে পারিনি, জল জমেছিল অনেকটাই ছিল, আর বুট সব পরেছিলাম তো ওই জন্য। তো আপনারা যখন আসবেন ওখানে টিকিট কাউন্টারে কিন্তু অবশ্যই জুতোগুলো জমা রেখে আসবেন, নাহলে কিন্তু কেভের শেষ প্রান্ত অবধি যেতে পারবেন না। আর ভীষণ অন্ধকার ছিল, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে জ্বেলে যাচ্ছিলাম। একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু পুরোটা না যেতে পারি, যতটুকু গিয়েছিলাম দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, সত্যি খুব অ্যাডভেঞ্চারাস। এখানে ঘুরলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওখানে একটা ছোট্ট এরকম জায়গা ছিল। হ্যাঁ, ওখান দিয়ে আমি ব্লগে দেখছি সব বসে যায়। কিন্তু এতখানি জল তো, হ্যাঁ, খালি পায়ে যেতে হবে তো, জঙ্গলের ভেতর আরেকটা জুতো হাতে নিয়ে যেতে হবে। ওটা বেরোবো জঙ্গলের ভেতর আরেকটা। মসমাইকে দেখার পর আমরা গিয়েছিলাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলসের দিকে, কিন্তু প্রথম দিকে আমাদের লাকটা খুবই খারাপ ছিল, কেননা মেঘের কারণে তো প্রচণ্ড মেঘ ছিল। তো 7 সিস্টার ওয়াটারফলস একটাও দেখতে পাচ্ছিলাম না। তারপর কিছুক্ষণ পর মেঘ কাটতে একটু দেখা গেল। এই 7 সিস্টার ওয়াটারফলস হচ্ছে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের যে মসমাই গ্রামটা আছে, ওই গ্রামের 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আর এর অনেকগুলো লেয়ার আছে, 7টার মতন লেয়ার আছে এর, তাই জন্য এই ফলসটার নাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আর এটা যেখান থেকে উৎস সেখানেও কিন্তু আমরা যাব। এরপর গিয়েছিলাম আমরা ইকো পার্ক। আর ইকো পার্কের সামনে এরকম খাবারের কিছু স্টল আছে বা কেনাকাটা টুকটাক কেনার মতো ছোটোখাটো একটু মার্কেট আছে। তারপর এখানেও কিন্তু এন্ট্রি ফিজ আছে, মানে মেঘালয়ের প্রত্যেকটা জায়গাতেই টিকিট কেটেই ঢুকতে হচ্ছে। আর এই ইকো পার্ক জায়গাটা হচ্ছে এখান থেকেই ওই 7 সিস্টার ওয়াটারফলসের উৎস। আমরা যেটা ওই পার থেকে রাস্তা থেকে দেখতে পাচ্ছিলাম, এবার যেখান থেকে 7 সিস্টার ওয়াটারফলসটা পড়ছে, তো সেই উৎসটাই হচ্ছে এই মেঘালয়ের ইকো পার্ক। আর এই পার্কটা বেশ কিছুটা বড়, হেঁটে অনেকটাই ভিতরের দিকে যেতে হবে। আর চারিদিকটা এরকম দেখো সুন্দর করে সাজানো আছে, গাছপালা আছে, খুব ভালো শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। আর এদের তো একটু ছুতো পেলেই ভালো লাগে। না খাস না। আর এটাই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলসের অনেকগুলো লেয়ারের মধ্যে একটা লেয়ারের উৎস।
আর এই ইকো পার্কটা পুরোটা অনেকটাই জায়গা জুড়ে, এই পুরোটাতেই 7 সিটার ওয়াটারফলস প্রতিটা লেয়ারের উৎস আছে, তো অনেকটা সময় লাগবে ঘুরতে, অনেকটা বড় জায়গা। তো আমরা মেইন এই 2-3টে লেয়ারই দেখেছিলাম উপর থেকে। উফ, এখানে যদি একটা ড্রোন থাকতো, ড্রোন শ্যুটটা কিন্তু দারুণ নেওয়া যেত। ড্রোন শ্যুটেই কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে দেখা যেত। তারপর একটু এসআরকের পোজ দিয়ে রিলস করে নিচ্ছিলাম, এগুলো ইনস্টাগ্রাম আইডি দেখলেই বুঝতে পেরে যাবে। এখন আমরা চলে এসেছি নোয়াখালীকাই ওয়াটারফলস। চলো যাই, ওরা তো ওখানে গিয়ে বলছে আয় আয় তাড়াতাড়ি আয়। কোনো কথা নয়, এতটা সুন্দর সত্যি বিশ্বাস করতে পারিনি, চোখে না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। ফোনে কি দেখছেন আমি জানি না, কিন্তু অসাধারণ। হাত ধরেছে গাছের পাতা, আজ এসেছে ইচ্ছে খুশির দিন। চোখ ধরেছে মেঘের ছাতা, আলতো মিঠে ব্যথারা চিনচিন। মন মাঝে রে, মন রাজি রে, বল না আমাকে তুই আজ কেন এ আকাশ এখন আমরা চলে এসেছি আরোয়া কেভ। এখানে আরোয়া কেভের ঢোকার আগে এখানে গাড়ি পার্কিংয়ের অনেকটা জায়গা আছে, তো আমরা গাড়ি পার্ক করে এবারে যাচ্ছি। এখানেও এন্ট্রি ফিজ আছে, এখানে এন্ট্রি ফিজ টিকিট কেটে তো আমরা কেভের ভিতরে যাব, তো তার জন্য অনেকটা ট্রেক করতে হবে। আকাশ তো চোখ অন্যদিকে যাচ্ছে, সব ভিডিও করে রাখ। আকাশ চার উপরে থাকে, আকাশ চারিদিকে থাকে। আকাশ দা কুমড়ো এনেছি, সেই ভিডিওটা ভাই আস্তে আস্তে বলছে। শ্যাওলা আছে আস্তে আস্তে হাঁট, আস্তে। এই দিকটা বেশি তবে এই ট্রেকিং রোডটা কিন্তু বেশি কষ্ট হয়নি, কেননা কোনো সিঁড়ি ছিল না, এমনি এরকম রাস্তা ছিল, একটু উঁচু ছিল, উঁচু নিচু মাঝখানে ছিল, কিন্তু কোনো সিঁড়ি ছিল না, যেহেতু উঠতে নামতে কোনো কষ্ট হয়নি। তো এইদিকে যে মানে পাহাড়ি রাস্তা অফরোডিং করতে যাও সেটা দিয়ে উঠে যাও, যাবি? আর যে সমান রাস্তা যায় না সেই দিক দিয়ে যাও, রোজদাই দিকে যাবো আমরা। না, ওই দিক দিয়ে চল, ওই দিক দিয়ে অ্যাডভেঞ্চারে বেরোবো আমরা বেশি। এদের কথা শোনা বিশ্বাস করবেন না, ওটা আদৌ কেভে যাওয়ার রাস্তা ছিল কি আমরা কেউ জানি না, সব পথযাত্রী এদিক দিয়েই আসছিল, তো আমরা এদিক দিয়েই গেলাম। এইখান থেকে গেলে তাড়াতাড়ি হতো। হ্যাঁ, আর এখান থেকে ঘুরে এসে গেছি আমরা আরোয়াকে। এখানেও কিন্তু এরকম অসমাই কেফের মতন, ভিতরটা অন্ধকার, মাঝে মাঝে একটা করে লাইট লাগানো আছে, আর জল পড়ছে এখানে, এবং সিঁড়ি বেয়ে নামতে হবে নিচে। পুরোটাই দেখো, কিছু দেখা যাচ্ছে না সামনে, ফোনের ফ্ল্যাশ জেলে যাচ্ছি। এই গুহাটি মেঘালয়ের সবথেকে বিখ্যাত গুহাগুলির মধ্যে একটি, এবং এটি নিয়মিত দর্শনার্থীদের জন্য বেশি আকর্ষণীয়, আর এটি তার জীবাশ্মগুলির জন্য বেশি বিখ্যাত, যা আপনি এই আলোকিত অভ্যন্তরগুলিতে বিশেষ করে গুহার শেষের দিকে লক্ষ্য করতে পারবেন। আপনি গুহার চুনাপাথরের দেওয়ালে ক্রিস্টেসিয়ান শ্বাস এবং মাছের হাড়ের জীবাশ্ম মিলিয়ে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, তো তাদের জন্য এই ট্রেকটা বেস্ট। তারপর আমরা গিয়েছিলাম ওয়াকাবা ফলস। এই ফলসটা বর্ষাকালে না গেলে খুব একটা ভালোভাবে বোঝা যাবে না, এর জলের স্রোতটা অনেকটাই কম। ওয়াকাবা ফলস দেখে আমরা শিলং পৌঁছে গিয়েছিলাম। শিলংয়ে পৌঁছে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আশপাশ দোকানগুলো একটু ঘোরার জন্য। গিয়ে ফুচকা আর মোমো খেলাম, দেখো কীরকম। কি মোমোটা তো একদমই ভালো ছিল না, তার থেকে আমাদের এখানকার মোমো অনেক ভালো, ফুচকাটাও ঝালো না, মিশো নুন নুন। 10 টাকায় 3টে ফুচকা লিখে দেবে, 10 টাকা সেটা ফুচকা টেনি দেয়, টেনি দেয়, টেনে টেনে দেয়, টেনে টেনে দেয়, পরীক্ষা টেনে টেনে
খেয়ে নে। কলকাতার ফুচকার মতন নয়। আর মোমোর এক্সপিরিয়েন্সটা যে মেঘালয়ের এতটা খারাপ হবে ভাবিনি। মোমোগুলো দেখো পুরো ব্রেডের মতন, একদমই ভালো ছিল না। ভিতরে পেঁয়াজ ছিল, মানে চিকেন মোমো দিয়েছিল কিন্তু চিকেনের আমরা কিছু খুঁজেই পাইনি। যাই হোক, মেঘালয়ের ডে 3টা তো এরকমভাবে কাটলো। শেষটা একটু ফুচকার মোমোটা দিয়ে একদম মাটি করে দিল। তো লাস্টে আমরা হোটেলে গিয়ে আমাদের ট্রাভেল গাইডরা যেরকম খেতে দিয়েছিল সেরকম খেয়েছিলাম। তো ভালো মন্দ অনেক কিছুই ছিল ডিশেতে। বার তারপরের দিন মানে ডে 4-এতে কোথায় যাচ্ছি, ডে 4-এতে বেশি জায়গা নেই, কিন্তু একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা, যেটা দেখে মানে আমি ইনস্টাগ্রামে ফেসবুকে অনেক ফটো দিয়েছিলাম। তো সেই জায়গাটা অনেকে জিজ্ঞাসা করেছিল যে এটা কোথায়, এটা কোথায়। তো সেটা দেখতে হলে ডে 4টা দেখতেই হবে। আজকের জন্য বাই বাই। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।